ককরোচ জনতা পার্টি। একটা শব্দ ককরোচ, একজন বিচারপতির মুখ থেকে বেরিয়ে আসা এই একটি শব্দই কয়েক সপ্তাহের মধ্যে ভারতের ইতিহাসে অন্যতম আলোচিত যুব আন্দোলনের জন্ম দেবে, এটা হয়তো সেদিন কেউ কল্পনাও করেননি। কিন্তু কি এমন হয়েছিল? কেন হাজার হাজার ছাত্র যুবক নিজেদেরই ককরোচ বলতে শুরু করলো? কেন দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ একই স্লোগান দিতে লাগলো? আর কিভাবে একটি সোশ্যাল মিডিয়ার মিম কয়েক সপ্তাহের মধ্যেই সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠলো? আজকের ভিডিওটিতে আমরা জানাবো ককরোচ জনতা পার্টি বা সিজেপির সম্পূর্ণ গল্প, শুরু থেকে আন্দোলন, অনশন, সরকারের সঙ্গে সংঘাত এবং শেষ পর্যন্ত কি ফলাফল হলো। 2024 সাল, দেশ জুড়ে ছাত্রদের মধ্যে ইতিমধ্যে অসন্তোষ বাড়ছিল। প্রতিযোগিতামূলক পরীক্ষা, অনিয়মের অভিযোগ, চাকরির অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশা। এই পরিস্থিতির মধ্যে ভারতের সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত এর একটি মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them. সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় কিছু বেকার ও আন্দোলনকারী যুবকদের প্রসঙ্গে ককরোচ শব্দটি ব্যবহার করা হয়েছে। এই মন্তব্যকে অনেকে অপমানজনক বলে মনে করেন, কেউ ক্ষুব্ধ হন, কেউ হতাশা, আবার কেউ এটিকে প্রতিবাদের নতুন প্রতীক বানিয়ে ফেলেন। আর ইতিহাস বারবার দেখিয়েছে অনেক সময় যেটা অপমান হিসেবে ছুড়ে দেওয়া হয়, মানুষ সেটাকে সম্মানের প্রতীকে পরিণত করে এবং এখান থেকেই শুরু হয় একটি নতুন গল্প। এই সময় সামনে আসে এক তরুণ অভিজিৎ দীপকে। তখন তিনি ছিলেন আমেরিকায়। তিনি কোনো বড় রাজনৈতিক নেতা ছিলেন না, কোনো জনপ্রিয় চলচ্চিত্র তারকাও নন। তিনি নতুন একজন তরুণ সংগঠক, যিনি বিশ্বাস করতেন যদি দেশের সব যুব সমাজ একসঙ্গে দাঁড়ায় তাহলে তাদের কণ্ঠস্বর উপেক্ষা করা কঠিন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে তিনি ব্যঙ্গ করে লেখেন, যদি আমরা ককরোচ হই তাহলে সব ককরোচ একসঙ্গে আসি। পোস্টটি ভাইরাল হয়ে যায়, হাজার, তারপর লাখ, তারপর কোটি কোটি মানুষ সেটিকে দেখতে শুরু করে। শুরু হয় একটি নতুন হ্যাশট্যাগ ককরোচ জনতা পার্টি। প্রথমে এটি ছিল একটি মজা, তারপর একটি প্রতিবাদ, তারপর খুব অল্প সময়ের মধ্যে এটি পরিণত হয় ভারতের অন্যতম আলোচিত যুব আন্দোলনে। এই নামের পেছনে ছিল একটি বড় বার্তা। ককরোচ এমন একটি প্রাণী যাকে মানুষ সাধারণত ঘৃণা করে, তাকে তুচ্ছ মনে করা হয়, কিন্তু বিজ্ঞানীরা বলেন ককরোচ পৃথিবীর সবচেয়ে টিকে থাকা প্রাণীদের মধ্যে একটি। অন্যতম প্রতিকূল পরিবেশেও তারা বেঁচে থাকতে পারে। সিজেপির সমর্থকরা বলতে শুরু করেন, আপনারা যদি আমাদের ককরোচ ভাবেন তাহলে মনে রাখবেন আমাদের চুপ করে রাখা সহজ নয়। এভাবেই অপমানের একটি শব্দ ধীরে ধীরে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে এবং ককরোচ জনতা পার্টি নামে একটি ইনস্টা হ্যান্ডেল খোলা হয়, যেটিতে রাতারাতি ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে এবং মানুষ শেয়ার করতে শুরু করে, যার কারণে এটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। কিন্তু একটি ভাইরাল পোস্ট থেকে কিভাবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলো, কে অর্থ দিল, কে সংগঠিত করলো এবং কেন সরকার এতটা চাপে পড়লো? একটা ইনস্টাগ্রাম পোস্ট, একটা হ্যাশট্যাগ আর হাজার হাজার ক্ষুদ্র যুবক। শুনতে অবিশ্বাস্য লাগলেও সিজেপির শুরুটা ঠিক এমনই ছিল। কেউ ভাবেননি কয়েকদিনের মধ্যে একটি ভাইরাল ট্রেন্ড বাস্তবের আন্দোলনে পরিণত হবে। প্রথমে শুধু মিম, তারপর ছোট ছোট ভিডিও, তারপর লাইভ আলোচনা। দেশের বিভিন্ন প্রান্তের ছাত্ররা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করে। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করলো এটা শুধু একটি ভাইরাল ট্রেন্ড নয়, এটা হাজার মানুষের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন। অল্প সময়ের মধ্যে দিল্লির যন্তর মন্তরে প্রথম বড় জমায়েতের ডাক দেওয়া হয়। হাজার হাজার ছাত্র যুবক সেখানে পৌঁছে যান, কেউ ব্যানার হাতে, কেউ জাতীয় পতাকা নিয়ে, কেউ শুধু একটি প্লে কার্ডে লিখেন হেয়ার দ্য ইউথ। এই সমাবেশে আন্দোলনকারীরা নিজেদের দাবি স্পষ্ট করেন। তাদের বক্তব্য ছিল এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, এটি শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার স্বচ্ছতা এবং যুবকদের ভবিষ্যৎ নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা কয়েকটি মূল দাবি সামনে আনেন। এর মধ্যে ছিল ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, প্রশ্নপত্র পাস বা অনিয়মের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, শিক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহি, যুবকদের উদ্যোগ নিয়ে সরকারের সঙ্গে সরাসরি আলোচনা। আন্দোলনের সমর্থকদের মতে এগুলো কোনো একক ব্যক্তির দাবি নয়, বরং বহু ছাত্রদের দীর্ঘদিনের উদ্যোগ। এই আন্দোলনের সবচেয়ে বড় অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিডিও বানাতে শুরু করলেন, হাজার হাজার পোস্ট ভাইরাল হলো, অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করলেন। ফলে সিজেপি খুব দ্রুত দেশের অন্যতম আলোচ্য বিষয়ে পরিণত হয়। কিন্তু যখন জনতার ভিড় বাড়তে লাগলো তখন প্রশাসনের নজরও আরো তীক্ষ্ণ হয়ে উঠল। বিক্ষোভ, পুলিশ ব্যারিকেড, লাঠিচার্জ, আটক এবং উত্তপ্ত পরিস্থিতি। ভারতের বিভিন্ন শহরে হাজার হাজার ছাত্র রাস্তায় নেমে এসেছে। দিল্লি, পুনে, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। যেখানে যুব সমাজের ভিড় সেখানেই একটাই নাম, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কিন্তু প্রশ্ন হলো এত অল্প সময়ে এত বড় আন্দোলন কিভাবে সম্ভব হলো? অনেক ছাত্র বলেছিল এটা শুধু একটা পরীক্ষার বিষয় নয়, এটা আমাদের ভবিষ্যতের প্রশ্ন। বহু বছর ধরে পড়াশোনা, কোচিং, পরিবারের আশা, ঋণ নিয়ে পড়াশোনা, সবকিছু শেষে যদি মানুষ মনে করে তার পরিশ্রমের মূল্য নেই, তাহলে সেই হতাশা একসময় প্রতিবাদের রূপ নেয়। সিজেপি সেই বিক্ষোভের প্রতীক হয়ে উঠতে শুরু করে। প্রথম থেকে সিজেপির সংগঠকরা দাবি করেন তাদের আন্দোলন হবে অহিংস। তারা মিছিল করেন, বক্তৃতা দেন, জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলেন। অনেকেই সংবিধানের কপি হাতে নিয়ে বলেন আমরা অধিকার চাই, সংঘর্ষ নয়। এই বার্তা সাধারণ মানুষের একাংশের সমর্থন পেতে সাহায্য করে। কিন্তু ভিড় যত বাড়তে থাকে নিরাপত্তা ব্যবস্থা তত কঠোর হতে থাকে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়, কিছু জায়গায় বিক্ষোভকারীদের আটক করার খবর প্রকাশ্যে আসে। পুলিশের বক্তব্য ছিল আইন শৃঙ্খলা বজায় রাখাই তাদের দায়িত্ব।
অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়। প্রথমে যেটাকে অনেকে ইন্টারনেট ট্রেন্ড ভেবেছিলেন, সেটাই এখন জাতীয় সংবাদ মাধ্যমের শিরোনাম। টিভি চ্যানেল, সংবাদপত্র, ডিজিটাল মিডিয়া সবই প্রশ্ন করতে শুরু করলো, সিজেপি আসলে কি, এরা কি চায়, এদের দাবির সমাধান কি। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন ভিডিও ভাইরাল হতে থাকে। অনেক ভিডিও দেখা যায় ছাত্ররা রাতভর অবস্থান করছেন, কেউ গান গেয়েছেন, কেউ ট্রল করছেন, কেউ সংবিধানের প্রস্তাবনা পড়ছেন, আবার কেউ চোখে জল নিয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবছেন। যখন আন্দোলন একটি শহর থেকে বহু শহরে ছড়িয়ে পড়ে, তখন বিষয়টি আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিরোধী দলগুলো বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে সমালোচনা শুরু করে। সরকারের পক্ষ থেকে বলা হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে, কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য আশ্বাস নয়, লিখিত সিদ্ধান্ত চাই। ঠিক তখনই এই আন্দোলনের সঙ্গে নিজের নাম জুড়ে নেন এমন একজন মানুষ যাকে কোটি কোটি মানুষ একজন উদ্ভাবক, শিক্ষাবিদ এবং সমাজকর্মী হিসেবে চেনেন, সোনম ওয়াংচুক। তার আগমনের পর আন্দোলনের গুরুত্ব আরও বেড়ে যায়। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম আবারও সিজেপিকে নিয়ে আলোচনা শুরু করে। সোনম ওয়াংচুক বলেন যুবকদের কথা শোনা উচিত। তিনি বারবার শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের পক্ষে কথা বলেন। তার মতে একটি গণতান্ত্রিক দেশে তরুণদের উদ্যোগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার এই অবস্থান আন্দোলনের সমর্থকদের নতুন করে অনুপ্রাণিত করে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সোনম ওয়াংচুক অনশন শুরু করেন। তিনি বলেন এটি কারো বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই নয়, এটি একটি শান্তিপূর্ণ আবেদন, যাতে ছাত্রদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। অনশনের খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রতিদিন তার স্বাস্থ্য নিয়ে আলোচনা হতে থাকে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন, আবার অনেকেই বলেন এই অনশন সরকারের উপর নৈতিক চাপ বাড়াবে। এদিকে সিজেপির প্রতিবাদও চলতে থাকে। দেশের বিভিন্ন শহরে সমাবেশ, মানববন্ধন, মোমবাতি মিছিল এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সংগঠিত হয়। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ হ্যাশট্যাগ সিজেপি ব্যবহার করে নিজেদের মতামত জানাতে থাকেন। অনেক ছাত্র বলেন আমরা সংহতি চাই না, আমরা শুধু চাই আমাদের কথা শোনা হোক। ক্রমবর্ধমান জনচাপের মধ্যে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়। বিভিন্ন দাবি নিয়ে আলোচনা শুরু হয়। সরকার জানায় যুবকদের উদ্যোগ গুরুত্ব দিয়ে দেখা হবে। অন্যদিকে আন্দোলনের প্রতিনিধিরা বলেন শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চান তারা। এই আলোচনার সবচেয়ে বড় প্রভাব ছিল যুব সমাজদের প্রশ্নগুলো জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে আসা এবং ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফার দাবি। সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নাগরিক সংগঠন সবাই শিক্ষা, কর্মসংস্থান এবং জবাবদিহি নিয়ে আলোচনা শুরু করে। সিজেপিকে ঘিরে সমর্থন যেমন ছিল তেমনই সমালোচনা ছিল। কেউ বলেছিলেন এটি যুব সমাজদের ন্যায্য কণ্ঠস্বর, আবার কেউ মনে করেছিলেন আন্দোলনের কিছু দাবি ও পদ্ধতি নিয়ে আরো বিতর্ক হওয়া উচিত। কিন্তু এই আন্দোলনের শেষ কোথায়? সরকার কি সিদ্ধান্ত নিল? সিজেপি কি তাদের সব দাবি আদায় করতে পেরেছিল? আর আজ এই আন্দোলনের অবস্থা কি? প্রতিটি আন্দোলনের শেষে একটি প্রশ্ন থেকেই যায়, এই লড়াই কি সফল হলো? হাজার হাজার ছাত্র, অসংখ্য বিক্ষোভ, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের সমর্থন, আর দিনের পর দিন চলা আন্দোলনের পর ভারত কি পেল? সিজেপি বা কি অর্জন করলো? আন্দোলন বড় হওয়ার পর কেন্দ্র সরকার পরিস্থিতির দিকে নজর দিতে শুরু করে। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার ইঙ্গিত দেওয়া হয়। আন্দোলনের প্রতিনিধিরা তাদের দাবিগুলো তুলে ধরেন। তবে আন্দোলনকারীরা বারবার বলেন শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ চাই। সিজেপি কি তাদের সব দাবি পূরণ করতে পেরেছিল? এর উত্তর সহজ নয়। কিছু বিষয়ে সরকার আলোচনায় বসে কিছু দাবি নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে সরকারের অবস্থান ছিল সমস্যার সমাধান আইন ও নীতিমালার মধ্যে দিয়েই হবে। সম্ভবত সিজেপির সবচেয়ে বড় সাফল্য ছিল ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যেটা নিয়ে তারা এতদিন লড়াই করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা সফল হয়েছেন। দেশের যুবকদের কণ্ঠস্বরকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসা, এটাই আন্দোলনকারীদের বড় অর্জন। একটি শব্দ ককরোচ, যেটি একসময় অপমান হিসেবে দেখা হচ্ছিল, সেটিকে অনেক আন্দোলনকারী প্রতিবাদের প্রতীক হিসাবে পরিণত করেন। এই আন্দোলনের সবচেয়ে বড় প্রতীকী পরিবর্তন। অবশেষে সেই দিন 25 জুলাই 2024 ইতিহাসে লেখা থাকবে ভারতের শিক্ষামন্ত্রীর ইস্তিফা। সিজেপির একটি মিম থেকে বড় অর্জন। কখনো কখনো একটি আন্দোলন মানুষের চিন্তা ভাবনা বদলে দেয়। প্রশ্ন করতে শেখায়, আলোচনা শুরু করে। সিজেপি সেই ধরনের একটি আন্দোলন হিসাবে আলোচিত হয়েছে, কিন্তু ভবিষ্যতে এর প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হবে সেটা বলবে সময়। আপনার কি মনে হয়, সিজেপি কি ভারতের যুব সমাজের কণ্ঠস্বর হয়ে উঠেছিল, নাকি এটি শুধু একটি সাময়িক প্রতিবাদ ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন তথ্যভিত্তিক ডকুমেন্টারি পেতে কারেন্ট স্কুপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।